আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ ২১ রাতে। গত ২ দিন ধরে একটি ভিডিও ভাইরাল হয়েছে, ভয়ঙ্কর একটি ভিডিও, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আশুলিয়ায় ভ্যানের উপরে লাশের স্তূপ। এএফপি সহ বিভিন্ন গণমাধ্যম এই বিষয়টি ফ্যাক্ট চেক করার চেষ্টা করেছে এবং যেটি বেরিয়ে এসেছে যে এই ঘটনা গত ৫ আগস্টের, যেদিন শেখ হাসিনা পালিয়ে গেলেন। ৫ আগস্টের আগে পরে গণহত্যার কী ধরনের তথ্য এখনও আমাদের অজানা রয়েছে, এরকম কত লাশের স্তূপ এখনও আমাদের চোখের বাইরে ছিল বা আছে, এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের ২১-এর স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন মানবাধিকার কর্মী, আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক নূর খান লিটন এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। আমরা আলোচনা যাওয়ার আগে ২১ টেলিভিশনে প্রচারিত একটি ছোট্ট নিউজ দেখে আসতে চাই। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুরুতে শান্তিপূর্ণ আন্দোলন থাকলেও এই আন্দোলনে পুলিশের বাধা ও গুলিবর্ষণের ঘটনায় আবু সাঈদের মৃত্যুর পর সহিংসতার রূপ নেয়। ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিতে হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। তুমুল আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়তে বাধ্য হন। এরই মধ্যে সেই ঘটনাবহুল সময়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ১ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় বেশ কিছু নিথর দেহ ভেনে তোলা হচ্ছে। ভিডিওটি প্রথমে যাত্রাবাড়ি এলাকার বলে ধারণা করা হলেও পরে জানা যায় এটি মেট্রোপলিটন এলাকার নয়। আশুলিয়া প্রেস ক্লাবের পেছনের সড়ক দিয়ে থানা রোড অতিক্রম করে এসবি অফিসের দিকে যাওয়ার সময় ডান পাশের দেয়ালের সাথে ভিডিওটি মিলে যায়। ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে বার্তা সংস্থার এএফপির ফ্যাক্ট চেক দল। ঘটনাটি ৫ আগস্টের বলেও জানায় তারা। তবে পুলিশ প্রশাসন বলছে তদন্ত শেষে জানানো হবে ঘটনাটি কোথায় এবং কারা এই ঘটনার সাথে জড়িত। নূর খান লিটন, এই ভিডিও সম্পর্কে আপনার প্রতিক্রিয়া এবং মন্তব্য প্রথমেই। দেখেন, এই ভিডিওটি গত ২ দিন ধরে আমরা দেখছি এবং আমরা এর আগে সারা দেশের একটা পরিসংখ্যান নেওয়ার চেষ্টা করেছি, তালিকা প্রস্তুত করার চেষ্টা করেছি এবং সেই তালিকায় কিন্তু এই বিষয়গুলি আসেনি। অর্থাৎ এই জিনিসটা বা এই জিনিসগুলো এখন মাত্র একটা আমরা দেখছি, একটা ঘটনাস্থলে ৭টা লাশ, এর বাইরেও কিন্তু ঘটনা থাকতে পারে। আমার বিশ্বাস যে এর বাইরেও অনেক ঘটনা হয়তো অনুদ্ঘাটিত। তো এইটা যেটা দেখলাম, একটা হচ্ছে একটা মানুষ মানে যখন মৃত্যুবরণ করে তারপরে তার ডেড বডিতে কিন্তু আপনার অত্যাচার করার কোনো সুযোগ নাই। যতটা সম্ভব সম্মানের সাথে সেই ডেড বডি হ্যান্ডেল করা উচিত। আমরা অন্ততপক্ষে আমাদের দেশের কালচারটা এটা। কিন্তু আমরা গত কয়েকটা যে চিত্র দেখলাম, বিশেষ করে সাভারে এর আগে একটা আপনার আর্মার্ড কার থেকে একটা ডেড বডিকে ফেলে দেওয়া হলো, তারপর সেখান থেকে আরেকটা জায়গায় উঠানো হলো। মানে প্রতিটি ক্ষেত্রে একটা ডেড বডিকে যেভাবে অসম্মান করা হলো, আঘাত করা হলো, এটা কল্পনার বাইরে। এই ক্ষেত্রেও আমরা দেখলাম যে প্রথম ডেড বডিগুলিকে ওই হাতে টানা যে ভ্যানগুলো, অর্থাৎ যেখানে গ্যাস সিলিন্ডার কারখানায় আনা নেওয়ায় সাধারণত এগুলি ব্যবহার করা হয়, বা দোকানপাটের সিলিন্ডার আনা নেওয়ায়, সেরকম একটি ভ্যানে এই ডেড বডিগুলি প্রথম দেখলাম ৬টা ডেড বডি আনুমানিক ছিল, তারপর ওইটার উপর আরেকটা ডেড বডি ফেঁকে ফেলা হলো। এরপর যতটুকু জানা গেছে, দেখা গেছে যে এই ডেড বডিগুলি নিয়ে এক জায়গায় স্তূপ করে রেখেছিল ভ্যানে পুলিশের এবং সেটিতে পরে অগ্নিসংযোগ করা হয়। মানে পুরা বিভৎস কাকে বলে এইটি ভাষায় বর্ণনা করা কিন্তু খুব কম। কিন্তু দেখেন, এই জায়গাটিতে যতদূর জানা গেছে যে পুলিশ, বিশেষ করে আপনার ডিবির একটা টিম এখানে কাজ করেছে এবং তাদের প্রত্যেকেরই কিন্তু সিভিল ড্রেস, গায়ে ভেস্ট পুলিশের আর হেলমেট পরা। এবং এই ভিডিও তো তাই। হ্যাঁ, এই যে বাহিনীটা, এই যে ডিবির যে বিশেষ গ্রুপ এই কাজগুলি করেছে, এটা আপনি ঢাকায়ও পাবেন। ঢাকা শহরেও বিভিন্ন এলাকায় এই ধরনের টিম নিয়োগ ছিল এবং তারা এই ধরনের হত্যাকাণ্ড সংগঠিত করেছে। এবং কোনো ক্ষেত্রে স্নাইপার অথবা স্নাইপারের ব্যবহার যেমন হয়েছে, আবার আমরা দেখেছি যুদ্ধাস্ত্র বলতে যেটা বোঝায়
সেগুলি যে ভারী অস্ত্রশস্ত্র সেগুলিও কিন্তু ব্যবহার করা হয়েছে। এবং এখানে কোনো নিয়ম নীতি কোনোটাই বালাই ছিল না। কত বোরের গুলি কোন অস্ত্রে ব্যবহার করবে সেটি এমন সমস্ত বোরের ঘটনা জানা যাচ্ছে যেগুলি সাধারণ অস্ত্র না, অর্থাৎ চাইনিজ রাইফেল না বা 303 মতো বিষয় না, অন্য অনেক ধরনের অস্ত্র এইবার কিন্তু ব্যবহার করা হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে এই অস্ত্রগুলি পুলিশের কাছে আসলো কি করে, এবং এইটা ক্রয় করার নীতিমালাটা কি ছিল, ক্রয় কাদের চাহিদা অনুযায়ী, কোন ডিপার্টমেন্টের চাহিদা অনুযায়ী বা কোন ইউনিটের চাহিদা অনুযায়ী এই অস্ত্রগুলো কেনা হয়েছিল, এবং অস্ত্রগুলি কেনার ক্ষেত্রে নিয়ম নীতিটা কিভাবে অনুসরণ করা হয়েছে। সেনাবাহিনীর তো অনুমতি প্রয়োজন পড়ে নিশ্চয় অস্ত্র আনার ক্ষেত্রে, বিশেষ করে ভারী অস্ত্রশস্ত্রের ব্যাপারে তো সেনাবাহিনীর একটা ছাড়পত্রের প্রয়োজন হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের, যেটা আমি যতদূর জানি। এইখানে আমরা বিগত বেশ কয়েক বছর ধরে যেটা লক্ষ্য করেছি, এক ধরনের প্রতিযোগিতা ছিল পুলিশের ভিতরে, বিশেষ করে কাউন্টার টেররিজম ইউনিট, ডিবি, এদের একটা সাজ মানে যুদ্ধাস্ত্র দিয়ে নিজেদেরকে সজ্জিত করার একটা প্রবণতা কিন্তু ছিল, প্রতিযোগিতা ছিল। হ্যাঁ, তারপরে আপনি দেখবেন যে হেলিকপ্টারও তাদের টিমগুলিতে সংযোজন করার চেষ্টা হয়েছিল। পরে অবশ্য মানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হেলিকপ্টারগুলো পেয়েছে, ডিবি পায়নি, কিন্তু ডিবির কিন্তু একটা চেষ্টা ছিল। এবং তারা যখন চলাফেরা করতো, ধরেন আপনাদের এখানে কোনো আমন্ত্রণে আসলে আপনারা তো দেখেছেন যে তারা কি ধরনের মানে কত লাটবহর নিয়ে তারা চলাচল করতো, এটা তো দেখেছেন। এবং পুলিশের আইজি যদি কোনো প্রোগ্রামে আসতো, আপনি অবাক হয়ে যাবেন, প্রধানমন্ত্রীর মতো রাস্তা বন্ধ করে স্কট নিয়ে আসতো, এবং আশেপাশের যত থানার ওসি আছে সব এসে হয়তো আপনাদের সিঁড়ির গোড়ায় অবস্থান নিত। এই যে একটা ভাবসাবের ভিতরে মানে পুলিশকে নিয়ে গিয়েছে। পুলিশ কিন্তু সার্ভিস প্রোভাইডার। পুলিশের যদি আপনি মূল আলোচনায় যান, তাহলে এই যে বাহিনী বলে আমরা যে কথাগুলি বলি, এই জায়গায় কিন্তু থাকার সুযোগ নাই। পুলিশ একটা সেবামূলক প্রতিষ্ঠান, ওদের অ্যাসোসিয়েশন বলেন, সার্ভিস মানে বিসিএস ইয়েতে বলেন, সব জায়গায় কিন্তু সার্ভিসের কথাটা উল্লেখ করা আছে। তো এই জায়গাগুলি আসলে মৌলিক একটা ডিবেটের জায়গা আছে। আর একটা জিনিস হচ্ছে, দেখেন এখনও তো আমরা কেবলমাত্র এখনও সন্ধানের ভিতরে আছি। গণকবরের কিন্তু কথা আসছে বিভিন্ন সময়, কারণ আপনার মনে রাখতে হবে যে আসলে শেষ এক সপ্তাহ কোনো সুযোগ ছিল না লাশগুলি কোথায় যাচ্ছে, কোথায় নিচ্ছে, বা লাশের পোস্টমর্টেম হবে কিনা, এটার কোনো সুযোগ ছিল না। কেন ছিল না? উপর্যুপরি গুলিতে মানুষ মারা যাচ্ছিল, এবং কিছু লাশ পুলিশ নিয়েছে, কিছু লাশ জনগণ নিয়েছে, এবং কিছু লাশ অজ্ঞাত হিসাবেই কিন্তু দাফন করে ফেলছে তখনকার পরিস্থিতি অনুযায়ী। এবং হাসপাতালে পোস্টমর্টেমের সুযোগ ছিল না, চিকিৎসারও সুযোগ তখন ছিল না, এবং অনেক ক্ষেত্রে চিকিৎসাও বাধাগ্রস্ত হয়েছে। আমরা ওই সময়কাল যেটা খেয়াল করেছি। এবং শেষ 7 দিন এই ধরনের বহু ঘটনা আছে যে মারা গেছে, আত্মীয় স্বজনের কাছে লাশ পৌঁছে গেছে, সে তার পক্ষে ডকুমেন্ট রাখা হয়নি, মানে তার পক্ষে আর পোস্টমর্টেম করার জন্য মেডিকেল আসা সম্ভব ছিল না, লাশটি সে দাফন করেছে। এবং তখন কিন্তু রাস্তাঘাটটা মানে যানবাহনের জন্য উপযুক্ত ছিল না, ফলে উত্তরায় যে ডেড বডি, সেখানে নিকটস্থ প্রাইভেট হসপিটালে গেছে, সেখান থেকে জাস্ট মৃত ঘোষণা করা বা মৃত ঘোষণা না করলেও লাশ নিয়ে চলে গেছে। ফলে একেবারে নিশ্চিত করে আমরা এখনো বলতে পারছি না যে এটা 800 থেকে 1000 না 2-3 হাজার হবে। সাংবাদিক মাসুদ কামাল, আমি নিজে দেখেছি যে সে সোহরাওয়ার্দী দিয়ে বা ঢাকা মেডিকেলে ওই সময় অনেকের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল। আমি অনেকের সাথে বিষয়গুলো এক্সচেঞ্জ করেছি যে পরিমাণ ডেড বডি আসছে, আমি 4-5-এর কথা বলছি, বা 3 তারিখ, হয়তো দেখা যাচ্ছে 150-200 আসছে। এখন এগুলো বিশ্বাস্য মনে হচ্ছে যে যেভাবে আসছে লাশ দাবি করছে ওইভাবে দেওয়া হচ্ছে, এবং রেজিস্টার খাতায় কোনো ধরনের নাম ঠিকানা কোনো কিছু ইয়ে করা হচ্ছে না, লিপিবদ্ধ করা হচ্ছে না। সংশ্লিষ্ট যার যে ঠিকানা, সংশ্লিষ্ট থানার ওসিকে বলা হচ্ছে আত্মীয় স্বজন না এলেও যে এসে লাশ নিয়ে যান, লাশ নিয়ে যাচ্ছে, আত্মীয় স্বজনকে খুঁজে হয়তো দেওয়া হচ্ছে। আরও যে বিষয়টি যেটি নূর খান লিটন বলেন, ভারতের একটি গণমাধ্যমে এই ধরনের একটি ভিডিও প্রচারিত হয়েছিল, যদিও তারা দাবি করেছে যে এটি ক্রস চেক করা সম্ভব হয়নি। ঢাকার বুদ্ধিজীবী কবরস্থানে সম্ভবত একটা গণকবর দেখিয়েছিল যে এখানে অনেক মানুষকে কবর দেওয়া হয়েছে, অনেক কবর রেডি রাখা হয়েছে। আমি বলছি না যেটাই সত্য, তারা নিজেরাও বলেছে যে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এখন এসে কি মনে হচ্ছে আপনার কাছে যে এগুলোর অনেক কিছু সত্যতা থাকতে পারে? দেখেন, আমি
এরকম মানে আপনার সন্দেহ নিয়ে থাকবো কেন? আজকে 25 দিন হয়ে গেছে, কিন্তু 5 তারিখের পরে 25 দিন, 26 দিন হয়ে গেছে। 26 দিনে কত লোক মারা গেছে, এই তালিকাটা করতে না পারাটা একটা ব্যর্থতা। এই ব্যর্থতা ক্ষমাহীন ব্যর্থতা, এবং এই ব্যর্থতার দায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের। এটা নিয়ে ভাই কোনো আলোচনার কোনো সুযোগ নেই, তারা পারে নাই, তারা আসলে অভিজ্ঞই না। দেখেন, মানুষ মারা গেছে, সার্টিফিকেট কয়টা আছে, মামলা কয়টা আছে, এটা দরকার নাই। কোন ফ্যামিলির মানুষটা নাই, তাদের কাছ থেকে অভিযোগগুলো নিলেই তো হলো। সমস্যা তো কঠিন না এখন। স্যার সিম্পলি একটা ইমেল অ্যাড্রেস করেন না আপনি। নূর খান লিটন কিছু বলতে চাচ্ছেন? জি, একটা গণবিজ্ঞপ্তির কথা আমরা বলছিলাম, যে সরকার একটা গণবিজ্ঞপ্তি দেখ, আমি সেটাই মানুষের বলছি, প্রতি আহ্বান জানাক। আপনি একটা ইমেল অ্যাড্রেস করেন, একটা ইমেল অ্যাড্রেস ওপেন করে দেন, এখানে বলেন যে কার কার মানুষটা মিসিং, কার ভাই মিসিং, কার বোন মিসিং, কার বাবা মিসিং, মিসিং এর একটা ছবি সহ আপনি এখানে লিখে দেন, পাঠাই দেন। এটা 10 মিনিটের ঘটনা, 10 মিনিট। আমরা এমন একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি, কতিপয় বৃদ্ধ এখানে যায় ঝিমাচ্ছে, জাস্ট ঝিমাচ্ছে, এতে ঝিমানো ছাড়া আর কোনো কাজ নাই। তারা এই জিনিসটা বুঝে না যে এই তালিকাটা করা 10 মিনিটের কাজ। সরকার কি স্থিতিশীল অবস্থা আছে? আর দূরে এদের কোনো অভিজ্ঞতা নাই, এক নম্বর অভিজ্ঞতা নাই। এদের বন্যায় বাঁচাই দিছে, বন্যার কারণে সব মানুষ বন্যার দিকে এখন মন দিছে, ওদিকে সবাই যাচ্ছে। এটা আপনি আমাকে একটা জায়গা দেখান যেখানে তারা দেখাতে পেরেছে যে দে আর ক্যাপাবল। দেখান তো আপনি একটা জায়গা। চাঁদাবাজ থামাইতে পারছে? প্রত্যেকটা জায়গায় যার সাবস্টিটিউট বসে গেছে, থামাইতে পারছে? আচ্ছা, ভালো কথা। দ্রব্যমূল্য নিয়ে আমরা আলোচনা করছি যে কাঁচা সবজির দাম বেড়ে গেছে কেন? চাঁদাবাজি হয়। এখন তো চাঁদাবাজি হওয়ার কথা না, দাম কমে না কেন? বলেন, দাম কমে না কেন? তারা কোন জায়গাটায় সফল বলেন, বোঝান আপনি আমাকে। অনেকে তো বলছেন তারা তো এখনো স্থিতিশীল হওয়ার সুযোগই পায়নি, কয় বছর লাগবে আপনাদের স্থিতিশীল? আমার পেটে ভাত নাই, আপনি বলতেছেন যে ভাই এই বেলাটা কোনো মতো রক্ষা করে। হ্যাঁ, এই বেলা রক্ষা করলাম, এই বেলা না খেয়ে থাকলাম, তো না খেয়ে আমি কয় বেলা থাকবো? কয় বেলা থাকবো? এখন এদের দায়িত্ব হয়ে গেছে কি এরে খুশি করা, তারে পুরস্কৃত করা, তারে নিয়ে এসে বসানো, অমুক করা তমুক করা, এগুলো তারা করতেছে, মানে স্তুতি করতেছে, কাজের কাজ কিছু করতেছে না। আপনার প্রথম দিন থেকে দায়িত্ব ছিল কি, যত লোক আহত ছিল আহতদের দায়িত্ব নেওয়া। সেই দায়িত্বটা কবে নিছে? 4 থেকে 5 দিন পরে, যখন ওদের একজন স্টুডেন্ট হাসনাত আব্দুল্লাহ সে যখন বলছে সরকার ব্যর্থ হয়েছে, তখন সেটা গেছে। সবচেয়ে ব্যর্থ এই উপদেষ্টাদের মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা, এটা চূড়ান্ত ব্যর্থ। এটা চোখে পড়ছে কেন জানেন? আওয়ামী লীগ আমলে সব মন্ত্রী তো খারাপ ছিল না ভাই, এই সামন্তলাল সেল কিন্তু কিছু স্বাস্থ্যে কিছু কাজ করতেছিল, তার সঙ্গে যেন কম্পেয়ার করা হচ্ছে। উনি তো বুঝেই না, কিছু সিম্পলি কিছু বুঝে না। তা না হলে হাসনাত আব্দুল্লাহ এটা কমপ্লেন করলো 4 দিন না 5 দিনের মাথায় এসে, তারপরে উনি এদের দিকে নজর দিল, আমরা চিকিৎসা করবো। তো এর মধ্যে যারা চিকিৎসা নিয়ে ফেলেছে বেসরকারি হাসপাতালে, তাদের টাকাটা আপনি দিবেন? দিলে কিভাবে দিবেন? কোনো পদ্ধতি করছেন? এদের মধ্যে কোনো কোঅর্ডিনেশন আছে? নাই, কিচ্ছু নাই। এই যে মামলাগুলি হচ্ছে, আমি সিম্পল করে কতগুলো কথা বলি আপনাকে। এই যে আপনার মানে গয়রহ মামলা হচ্ছে, 52 জন 56 জন নামে মামলা হচ্ছে। আচ্ছা, 1 নম্বরে শেখ হাসিনা মানলাম, 2 নম্বরে তার পরিবারের লোকজন, স্বরাষ্ট্রমন্ত্রী, ঠিক আছে ভাই। 37 নম্বরে কি আছে আপনি জানেন? চাঁদা। 37 নম্বরে কি আছে? 38 নম্বরে কি আছে আপনি জানেন? এগুলো সব টাকা নাম আছে 38 নম্বরে। 5 লাখ টাকা দাও, তাহলে কিন্তু তুমি শেষ। এটা দেখার দায়িত্ব কার? আপনার না আমার? এটা দেখা দরকার সরকারের। সরকার দেখে না কেন? দেখতে জানে না। তারা জানে না যে কিভাবে দেখতে হবে, তাদের সেই অভিজ্ঞতা নাই। অনভিজ্ঞ কিছু লোককে বসে আসলে বাসায় বসে ঝিমাইতো, ওগুলো বসে বাসায় ঝিমায়েন না, এখানে এসে ঝিমান। এইটা হয়েছে ঘটনা। নূর খান লিটন, আমরা তো নিশ্চয়ই অস্বীকার করতে পারি না, যেটা মাসুদ কামাল বললেন, বর্তমান সরকারের নিশ্চয়ই অনেক ধরনের বিষয় ফেস করতে হচ্ছে, বলা হচ্ছে নানান ধরনের ষড়যন্ত্র তাদেরকে মোকাবেলা করতে হচ্ছে, কিন্তু এইগুলো তো বেসিক কাজ ছিল। এবং প্রধান উপদেষ্টা যেটি বলেন, সবসময় তিনি কৃতজ্ঞতা স্বীকার করেন যে আমাদের প্রাথমিক নিয়োগকর্তা ছাত্ররা বা এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান সরকারের সৃষ্টি। তাহলে এই বর্তমান সরকারের সৃষ্টি যদি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, বিশাল এক রক্তপাতের মধ্য দিয়ে হয়ে থাকে, আগে তো সেই ধরনের ঘটনারই তদন্ত করতে হবে, যদি মাসুদ কামাল বারবার বলার চেষ্টা করছেন। আমার প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে যে পুলিশের ভেস্ট পরে, হেলমেট পরে যারা এই গণহত্যাগুলো সংঘটিত করলো, অবশ্যই পুলিশের অংশগ্রহণ তো আছে, কিন্তু আমি বলছি আসলে আর এই ঘটনায়
আমাদের কি এটি ধরে নেওয়ার কোনো সুযোগ আছে যে এরা ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মী যারা পুলিশের ভেস্ট বা হেলমেট পরে এই ধরনের ঘটনা ঘটাচ্ছিল? দেখেন, এইবারের যে আশুলিয়ার যে ঘটনা, এটা কিন্তু প্রত্যেকটা ফেস চিহ্নিত, প্রত্যেকটা ফেস চিহ্নিত। এর ভিতরে যদি কেউ ছাত্রলীগ যুবলীগ থাকে তাহলে সেটারও চিহ্নিত করা সম্ভব এবং সেটা সরকারের দায়িত্ব। দেখেন, সরকারের যেদিন শপথ নিলেন সম্ভবত 8 তারিখে, তারপর থেকে প্রধান দায়িত্ব ছিল জাতিকে আশ্বস্ত করা, জাতির উদ্দেশ্যে কথা বলা। কারণ জাতি তো অনেক আকাঙ্ক্ষা নিয়ে, এত হাজার মানুষ প্রতি মিনিটে মিনিটে মারা গেছে, এই মানুষদের তো একটা আকাঙ্ক্ষা ছিল। 15 বছর নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, কথা বলতে পারে নাই, ন্যায্যতা ছিল না অফিস আদালত কোথাও। তাহলে এই মানুষদের তো আপনার একটা আশ্বস্ত করার ব্যাপার ছিল। আর এই যে মানে মহা গণ অভ্যুত্থান বলি আর গণ অভ্যুত্থান বলি, ছাত্র শ্রমিক জনতার এই গণ অভ্যুত্থানের পরে প্রধান দায়িত্বটা ছিল কি, যেই মানুষগুলো গুলিবিদ্ধ অবস্থায় আছে, যে মানুষগুলি অসুস্থ অবস্থায় আছে, নির্যাতনের শিকার হয়ে কাতরাচ্ছে মৃত্যু যন্ত্রণায়, আমরা তো এখন দেখি প্রায় মারা যাচ্ছে, তার মানে আইসিইউতে আছে, কঠিন অবস্থায় আছে, এই ছাত্রদের ব্যাপারে প্রথম চোটে শুনলাম যে তারা সব দায় দায়িত্ব নেবেন। তারপর দেখলাম 4-5 দিন কোনো দায় দায়িত্বর খবর নাই। যখন হাসনাত আব্দুল্লাহ বিষয়টাকে সামনে নিয়ে আসলো, তারপর দেখলাম একটু নড়ে চড়ে বসলো। এখনো পূর্ণাঙ্গভাবে কোনো চিকিৎসা হচ্ছে সরকারের একক প্রচেষ্টায়, এইটাও এখনো বলার সময় আসেনি। দেখেন, তখনই কিন্তু তারা বলছে প্রয়োজনে বিদেশে নিয়ে চিকিৎসা করবে। প্রতিনিয়ত তো মারা যাচ্ছে, হাত পাও কেটে ফেলতে হচ্ছে। কই, আমরা তো এখন পর্যন্ত উচ্চ চিকিৎসার জন্য কাউকে বিদেশ পাঠাতে দেখিনি। 1 2 নাম্বার হচ্ছে এই যে কথাগুলি মাসুদ ভাই বললেন যে যারা এসছেন অনেকেই বাসায় ঝিমাতেন, সেখান থেকে ধরে এনে বসানো হয়েছে যে বসে থাকো। আরে ভাই, বাসায় কি নিজের বাসাই তো ছিল। এরা কারা ভাই? আমরা তো অনেককেই চিনি না। অনেককে যেমন আমরা চিনি, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রামে আমরা দেখেছি, অনেক মানুষ আছে তাদেরকে আমরা চিনি না। তাহলে এরা কিভাবে এই ঝিমাতে আসছে এবং তাদের কাজটা কি? আপনার বিশেষ করে দেখেন চিকিৎসা খাতটা, এই যে স্বাস্থ্য দীর্ঘদিন ধরে একটা রুগ্ন অবস্থায় আছে। সামন্তলাল সেন আসার পরে একটু নড়ে চড়ে বসছিল, সে তো খুব কম সময়ের জন্য। এখন যিনি দায়িত্ব নিয়েছেন, এমন ব্যক্তির উপর ন্যস্ত হওয়া দরকার ছিল যিনি স্বাস্থ্য খাত সম্পর্কে অবগত এবং কঠোর সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু সেখানে আমরা দেখছি না। তারপরে যে জিনিসটা দেখছি, ওই যে মামলার যে কথাটা হলো, আপনি অবাক হয়ে যাবেন। ভিকটিম পরিবার বা ভিকটিমের আত্মীয় স্বজনের তরফ থেকে মামলা দায়ের যতটা না হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে বিভিন্ন এটা কি বলবো, মোরল মাতব্বর রাজনৈতিক কর্মীদের দিয়ে। এবং তাদের একটা টার্গেট ছিল যে মামলার ভিতর কোনোভাবে না কোনোভাবে ওই স্টারলাইন বাস মালিকের কাছে চাঁদা চাইলাম, চাঁদা দিতে দেরি করতেছে, সুতরাং ওরেও ঝুলাও, ওরেও আসামি করো। অমুক কোম্পানির অমুক এমডি, তারে বলছিলাম টাকা দিতে, সে ঠিক মতো টাকা দিচ্ছে না, তারও ঢুকাও। এই যে একটা প্রবণতা, এটাও কিন্তু করছে। আমি বলছি না যে এই সরকার করছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর কেউ না কেউ শীর্ষ পর্যায় থেকে এই কাজগুলি করছেন। সেটা হইতে পারে তাদের অঙ্গ সংগঠন, হইতে পারে তাদের মূল রাজনৈতিক দলের, এটা চলছে। তারপরে এই যে ইজারা আপনার বালুমহল বলেন আর হাট বাজার ঘাট যা আছে, এগুলোর দখল পাল্টা দখল কিন্তু হয়ে গেছে একেবারেই, 100% না হলেও 80% কমপ্লিট। তারপরে অফিস আদালত থেকে আমরা যেটা দেখলাম, শিক্ষকদেরকে যেই পদ্ধতিতে টেনে হিসড়ে নামাচ্ছে, এইটা কোনো সভ্য সমাজে কি গ্রহণযোগ্য? সপ্তাহ পার হচ্ছে না, সচিবালয়ের অবস্থাটা চিন্তা করেন তো। সপ্তাহের ভিতরে কি কি আমাদের চোখে আসছে। এক একটা ডিপার্টমেন্টে যে এক গ্রুপ হই হুল্লা করে এরে নামাচ্ছে, ওরে বসাচ্ছে, এইটা এক ধরনের অরাজকতা। এবং এই ধরনের কাজের সাথে যারা যুক্ত, সবাই এই যে শহীদের রক্তের সাথে বেইমানি করছে, মানুষের যে আকাঙ্ক্ষা সেটার সাথে তারা বেইমানি করছে। তাদের ভুলে গেলে চলবে না যে আমরা সমালোচনা করছি বলে আমাদেরকে দালাল বলবা বা এইটা বলবা ওইটা বলবা, থামিয়ে দেওয়ার চেষ্টা করবা। এইটা বাংলাদেশে গত 15 বছরেও পারে নাই সব ক্ষেত্রে থামায় দিতে, এখনো পারবা না। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করো। রাজনৈতিক দলের সবচেয়ে বড় দায়িত্বটা হচ্ছে জন আকাঙ্ক্ষাটা কি ছিল এটা বোঝা, রিয়ালাইজ করা। যারা পতিত হয়েছেন
তাদেরও রিয়েলাইজ করতে হবে যে দুপুরের ভাত না খেয়ে আপনাকে হেলিকপ্টারে পালাতে হয়েছে, তাকেও রিয়েলাইজ করতে হবে যে কেন এই ঘটনাটা ঘটলো। আর যারা এখন ক্ষমতায় যেতে চাচ্ছেন, তৈরি হচ্ছেন, এখন হাট বাজার মাঠঘাটের দিকে নজর দিচ্ছেন, তাদেরও মনে রাখতে হবে যে বাঙালি কিন্তু পরাজিত হইতে শিখে নাই, সময় লাগে মাত্র। সুতরাং সেইখানে সতর্কতার সাথে পদক্ষেপ নেওয়া এবং এখনই কর্মী বাহিনীকে নিয়ন্ত্রণ করা। আমি দেখছি অনেক বড় বড় রাজনৈতিক দলের অনেক বড় বড় নেতা নির্দেশনা দিচ্ছেন, কিন্তু ফিল্ড পর্যায়ে সেই নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে না। বিএনপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য, যদি কেউ করে থাকে, এবং এক এক সঙ্গে অনেকে বহিষ্কার করা হয়েছে, তারপরেও কিন্তু কাজ হচ্ছে না কেন, এটি বড় প্রশ্ন। মাসুদ কামাল, আমি একটু সাবজেক্টে ফিরে যাই, সেটি হচ্ছে যে এই যে লাশের স্তূপ, আমরা যেটি জেনেছি মানব জমিনও ফ্যাক্ট চেক করেছে, এএফপিও ফ্যাক্ট চেক করেছে, শুধু লাশের স্তূপ করেই ক্ষান্ত হয়নি, তাদেরকে নাকি পুড়িয়ে দেওয়া হয়েছে ইসের সামনে, থানার সামনে, এবং পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে ওই দিন যারা প্রতিবাদ করছিল একটা পর্যায়ে পুলিশের পক্ষ থেকে গুলিও করা হয়েছে দ্বিতীয় দফায়, এবং তখনও অনেকে মারা গেছে। এবং যেই লাশের স্তূপ আমরা দেখছি, এর মধ্যে নাকি অনেকে জীবিত অবস্থাও ছিল, অনেকে ওই লাশ মানে যারা ছিলেন তাদের অনেকে আপনজন বা ভাইয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমাদেরকে তো ওই অবস্থাও ফিরিয়ে দিতে পারতো। এই যে নৃশংসতা, এই যে বিভৎসতা, আমাদেরকে আরও দেখতে হবে বিগত যা ঘটেছে তার এক এক যে তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে, মানে এইগুলোর কি হবে? শুনেন, আরও দেখতে হবে কিনা এটা বড় বড় কঠিন, কারণ সামনে কি সরকার আসবে, কারা দেশ চালাবে, তাদের কি মন মানসিকতা হবে, এটা কঠিন। তবে আমার মনে হয় না যে আমাদের এর আগে যিনি দেশ চালাতেন যে শেখ হাসিনা, ওনার মতো নিষ্ঠুরতা আর কারোর পক্ষে দেখানো সম্ভব, কোনো হিউম্যান বিইংয়ের পক্ষে সম্ভব, এটা আমার কাছে মনে হয় না। আমার দেখা এবং জানা মতে ওনার মতো নিষ্ঠুরতা বোধ আর কেউ দেখাতে পারতো না, কারণ উনি আসলে না এই দেশটাকে নিজের দেশই মনে করতো না, বাপের দেশ মনে বড় বড় বাপের দেশ মনে করতো, নিজের দেশ। উনি মনে করতো যে এই দেশের লোকজন ওনার বাপকে মারছে, সিম্পল। উনি মনে করতেন এই দেশটা ওনার বাপ স্বাধীন করছে এবং এই দেশের লোকেরা ওনার বাপকে মারছে, যার দুইটা সিদ্ধান্তই ভুল, দুইটাই ওনার ভুল ধারণা ছিল। এই ধারণার বশবর্তী হইয়া এই দেশের মানুষের প্রতি ওনার মিনিমাম ফিলিংস ছিল না। 1 লক্ষ লোক মারা গেল না কি গেল, এটা কিছু যায় আসে না, কিভাবে মারলো এটাও কিছু যায় আসে না, যদি তার সামনে এসে, তা না হলে আপনি ভাবেন একটা কথা, একজন পুলিশ কর্মকর্তা আইজিপি এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে একটারে গুলি করে মারি আরেকটা খাড়ায়, আপনি আমাকে বলেন পুলিশকে গুলি করার অধিকার কে দিছে? পুলিশকে গুলি করে একটা মানুষকে মারতে পারে? পুলিশকে কি সেই দায়িত্ব দেওয়া হয়েছে? সে তো বলতেছে, স্বরাষ্ট্রমন্ত্রী শুনতেছে, স্বরাষ্ট্রমন্ত্রী শুনতেছে, ঠান্ডা মাথায় দেখছেন ভিডিও। সে দেখতেছে, আইজিও ছিল ওই জায়গা, হ্যাঁ আইজিও ছিল, এখানে আইজিপি ছিল, স্বরাষ্ট্র সচিব ছিলেন, সবাই ছিলেন। তো পুলিশ কি একটা মানুষকে গুলি করে, একটা মব তার মধ্যে সে গুলি করে মারতে পারে? পৃথিবীর বিশ্বে কোথাও পারে? এবং সে বলতেছে টার্গেট কিলিং, একটা মারছি, একটা মরতেছে, বাকিগুলো দাঁড়ায় যাচ্ছে, মানে সে টার্গেট করে মারতেছে। ওরা তো শত্রুপক্ষ না, ওরা তো ভিন দেশের কোনো লোক না, ওরা তো অনুপ্রবেশকারীও না, তারা মারতেছেন। তার মানে পুলিশের মাথার মধ্যে এই যে মারা যায়, কেন মারা যায়? আমার বিরোধিতা যে করবে তাকে তুমি মেরে ফেলো। এই যে অর্ডারটা, এটা কোথেকে আসছে? এই স্বরাষ্ট্রমন্ত্রী মাথা থেকে আসছে? নো, এটা প্রাইম মিনিস্টার মাথা থেকে আসছে। এই ভদ্র মহিলা ছিল একদম ঠান্ডা মাথার খুনি, এবং এই দেশকে সে ঘৃণা করত, এই দেশের মানুষকে সে ঘৃণা করত, যে কারণে এই দেশে তার কোনো ছেলে মেয়ে পড়াশোনা করে নাই, এই দেশে তার কোনো ছেলে মেয়ে থাকে না, তারা বিদেশ থাকে, আমেরিকা থাকে। তার বোন, প্রধানমন্ত্রী পরিবারকে আপনি বিশেষ একটা নিরাপত্তা দিচ্ছেন না, কেউ তো এই দেশে থাকার দরকার নাই, সবাই তো বাইরের নাগরিক, সবাই বাইরে থাকে। কাজে সে তো আমাদের মসিহা না যে উপরে থেকে আসছে দেশকে রক্ষা করবে, তা তো নয়। সেই দেশের তাদের দেশের প্রতি তাদের কোনো ফিলিংসই নাই। তার সবচেয়ে পেয়ারের জন কে? এস আলম, যারা সে সব দিয়ে দেয়, যা ইচ্ছা নিয়ে যাও, কোনো সমস্যা নেই। তারাও তো পুরো পরিবার এই দেশের নাগরিক না, এই দেশে জন্ম নিছে, নিয়ে এই দেশের নাগরিকত্ব ত্যাগ করছে, মানে নিজের মাকে অস্বীকার করা যা হয় এটা তাই। এবং তারপরে তারা একটার পর একটা ব্যাংক দিয়ে দিচ্ছে, একটার পর একটা ব্যাংক দিয়ে দিচ্ছে, করছে তো ভাই এটা। তো উনি অর্ডার দিয়েছেন যে তোমরা নিষ্ঠুরতা দেখাও, যে যত নিষ্ঠুরতা দেখাবা তাকে তত প্রমোশন দেওয়া হবে, তাকে তত সম্মান দেওয়া হবে। সিম্পল। যে নিষ্ঠুরতা দেখাতে পারবে না সে তোমাকে পাঠাবো খাগড়াছড়ি, তুমি এখানকার যোগ্য না। তো এই জন্য ওরা তো আর ভাবে নাই যে এই সরকারের পতন হবে, ভাবে নাই তো, ওরা ভাবছে এই সরকারই থাকবে। তা আগুন দিয়ে পুরাই ফেলাইছে, যা ইচ্ছে তাই করছে, কি আসে যায়, কে মরছে? ওরা ওদের কাছে কেন মানুষ?
ওদের কাছে এরা ছিল কীট পতঙ্গ, সিম্পলি কীট পতঙ্গ ছিল। ওই লোকগুলি কোথায় আছে? বহাল তবিয়ত আছে। আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি ভাই, কেন সম্ভব না, কেন আমি হতাশ হয়ে যাচ্ছি। পিএমও আপনি নিজেও জানেন, এই যে প্রাইম মিনিস্টার অফিস, এই অফিসে কতগুলি ডিজি আছে, কতগুলি ডিরেক্টর আছে, আছে না? 16 জনের মধ্যে ডিরেক্টর আছে। এরা কোথায়? সবাই ওখানে আছে, প্রত্যেকটা লোক ওখানে আছে। তারা চালাচ্ছে এই অফিস, প্রধান উপদেষ্টা অফিস তারা চালাচ্ছে। তো যে লোকগুলো তাদের প্রতিভার জোরে শেখ হাসিনাকে এত বছর টিকিয়ে রেখেছিল, সেই লোকগুলো এখন ডক্টর ইউনূসকে টিকিয়ে রাখবে নাকি শোয়াই দিবে? খুব স্বাভাবিক কথা। এই কথাটা বোঝার মতো, এই কথাটা বোঝার মতো ঘিলু এই লোকগুলি আছে কিনা আমার সন্দেহ। শুনেন, আমি আরেকটা কথা বলে শেষ করি আপনাকে। 71-এ আমাদের দেশটা স্বাধীন হয়েছিল, 16 ডিসেম্বর স্বাধীন হলো। 15 ডিসেম্বর পর্যন্ত সচিবালয়ে যে সমস্ত আমলারা পাকিস্তানকে সার্ভিস দিছে, তারা কি পরের দিন সকালবেলা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দেশপ্রেমিক বাংলাদেশি হয়ে গেল? হয়নি। কিন্তু তাদেরকে নিয়ে বঙ্গবন্ধু তার প্রশাসন শুরু করছিল। ফল কি হয়েছে? 3.5 বছরের মাথায় সপরিবার নিহত হয়েছে। মাথায় রাখতে হবে, 3.5 বছরের মধ্যে 2 বছরের মাথায় তার দুর্ভিক্ষ হয়েছে দেশে। এই লোকগুলি করছে, এই লোকগুলি তাই করবে, এই লোকগুলি তাই করবে। একের পর এক ষড়যন্ত্র চলতেই থাকবে, অস্থিরতা তো বাড়তেই যারা থাকবে। নাকি শুনেন, বাংলাদেশের আমি সহজ কথা বলি আপনাকে, বাংলাদেশে আপনি আমলাতন্ত্রে যান, জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত কিন্তু নর্মালি উঠে। এডিশনাল সেক্রেটারি যে একটু বাজ বিচার হয়, সে কি আমার দলের না কোন দলের? সচিব যারা হয়েছে তাদের মধ্যে 99% সচিব হয়েছে পলিটিক্যাল বিবেচনায়। সব সচিব আছে, একটা সচিব সরাই নাই ওখান থেকে, সব সচিব আছে যার যার মতো আছে। এবং তাদের মধ্যে একজন লোককে কখনো দেখছেন আপনি এই আন্দোলনের পক্ষে ছিল? ছিল না। তো এইটুকু বোঝার মতো ঘিলু এই লোকগুলি মাথার মধ্যে নাই। পরিষ্কার কথা, আমি স্পষ্টভাবে বললাম। আজকে আমি প্রথম দিন থেকে বলা শুরু করছিলাম, একদিন একটু চুপচাপ ছিলাম, কিন্তু 25 দিন হয়ে গেছে, 1 মাস ইজ এনাফ টাইম। এবং 1 মাসের মাথায় এসে বলতে বাধ্য হচ্ছি এদের সেটা ক্ষমতা নেই। তারা বিরাট খুশি আমি মন্ত্রী হয়েছি আর কি। আন্তর্জাতিক অপরাধ আদালতে যে মামলা সাবমিট করা হয়েছে, গ্রহণ করা হয়নি নূর খান লিটন, এই যে অপরাধগুলো সম্পর্কে নতুন নতুন তথ্য পাওয়া যাচ্ছে, আসলে গ্রাউন্ড কতখানি শক্তিশালী হবে? আমি শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা সাবমিট করা হয়েছে সেটি বিষয়ে বলছি, ফাইল সাবমিট করা হয়েছে। আমি এই বিষয়ে আপনার কাছ থেকে উত্তর নেব, তার আগে একটা ছোট্ট বিরতি। দর্শক ফিরছে খুব শিগগির। আবার আমন্ত্রণ 21 রাতে। নূর খান লিটন, যে প্রশ্নটি আপনার কাছে ছিল বিরতির আগে, যে ভয়ঙ্কর তথ্য প্রমাণ আমাদের সামনে রয়েছে এবং নতুন নতুন করে হাজির হচ্ছে, এবং 5 আগস্টের আগেই আমরা যতদূর জানি যে আন্তর্জাতিক অপরাধ আদালতে একটি বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল না, আইসিটি যেটা, তাই তো, সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার দায়ে মামলার জন্য ফাইল সাবমিট করা হয়েছে। তো আমরা তো জানি যে অসংখ্য তথ্য প্রমাণ লাগে, সাক্ষী সুবাদ লাগে। এক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে এই মামলার যে গ্রাউন্ড এর মধ্যে দাঁড়িয়েছে বা নতুন যেসব পাওয়া যাচ্ছে, নিশ্চয়ই সেগুলোও ইনক্লুড করা হবে, তাতে এই মামলাটি আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রহণ করবে কিনা? তার আগে আমি একটু পুরানা কথায় ফিরে যেতে চাচ্ছি। সেটা হচ্ছে, দেখেন, এখানে পুলিশকে এই অবস্থায় কিভাবে আনলো। আপনি যদি গত 15টি বছর ওদের যে পুলিশ সপ্তাহ হয় না, ওই সময় একটা সংকলন বের হয়, ওইখানে লিস্টগুলি দেখেন তো কারা কেন পদক পেয়েছে। আমরা যে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে খুনি হিসাবে গড়ে তুলেছি, খুনিদের পুরস্কৃত করেছি, এটা খুব স্পষ্ট যদি আপনারা ওইটা দেখেন। ওইখানে দেখবেন যাদেরকে তাদের 80% এই ধরনের হত্যাকাণ্ড, গুম, খুনের সাথে জড়িত। অর্থাৎ প্রেসিডেন্ট পদক, পুলিশ পদক, এইসব পদক যারা পেয়েছেন তাদের অধিকাংশ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আইন বহির্ভূত কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন, লুটের সাথে যুক্ত ছিলেন। এখন সময় এসছে তাদেরকে চিহ্নিত করা খুব সহজ। ওই সংকলনটা ধরে ধরে নাম বের করেন,
গেল। আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, এই যে দেখেন গণহত্যার যারা উৎসাহিত করলো, উৎসাহ দিল, সেই ব্যবসায়ীরা কি করলো? তারা গান গাইলো, আমি তোমাকে আবারও চাই নাকি, তোমাকে চাই, এইটা বললো। তারপর কেউ কেউ তো মরার পরেও দেখা করতে চাইলো। বহাল তবিয়তে তারা এখন দেখতেছি দৌড়াদৌড়ি করছে তাদের, অথচ তারা যে উৎসাহিত করলো এই ধরনের কর্মকাণ্ডের, এই ধরনের কর্মকাণ্ড করতে উৎসাহের জন্য তো বলতে হয় না যে ম্যাডাম আপনি গুলি চালান, আপনি যেভাবে দেশ চালাচ্ছেন যে আমি আপনার এই চাই, আপনার সাথে আমি মৃত্যুতেও বরণ করতে রাজি। মানে এই যে কথাবার্তাগুলি এই ব্যবসায়ীরা বলল, আজকে জবাব দিতে পারবে জাতির সামনে। এই যে হাজার হাজার মানুষ হত্যাকাণ্ডের শিকার হইল, প্রত্যেকের কথার রেজাল্ট, প্রত্যেকের কাজের রেজাল্ট কিন্তু আমরা দেখলাম প্রধানমন্ত্রীর হাত দিয়ে হলো। এক, আপনি যেটা বলেছেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা ট্রাইব্যুনালে যে মামলাটি ফাইল হয়েছে, সাবমিট হয়েছে, সেটির ভবিষ্যৎ কি? এটা খুব স্পষ্ট যে তাকে মানবতার বিরুদ্ধে অপরাধে, গণহত্যার অপরাধে তাকে আসামি করে মামলা, যেটা এটা খারিজ হওয়ার কোনো সুযোগ নাই, এটা গ্রহণই হবে। এবং ওখানে তো অনেক টাইট অনেক বিষয় তারা খুব সতর্কতার সঙ্গে নেয়। তার মানে আপনি নিশ্চিত যে এটা হবে? এটা দেখেন তথ্য প্রমাণ খুব স্পষ্ট হয়ে যাবে। কয়েকটা জিনিস যদি খেয়াল করেন, একটা হচ্ছে এটা পরিকল্পিত ছিল কিনা, পরিষ্কার যেটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এখানে 2-3টা ঘটনা ঘটে নাই, সুপরিকল্পিতভাবে তারা বিভিন্ন ফোর্সকে এখানে নিয়োজিত করেছে। পুলিশ, আনসার, বিজিবি, আর্মি কোনোটা বাকি রাখে নাই, সবাইকে নিয়োজিত করেছে। হেলিকপ্টার দিয়ে কখনো দেখেছেন যে বাংলাদেশের জনগণের উপর বা পাকিস্তানের সময় আমাদের উপরে হেলিকপ্টার দিয়ে গুলি বর্ষণ করেছে? এটা কি পরে গানবোট দেখেছি আমরা 71 সালে, সেটাও কিন্তু আমরা এখন দেখলাম যে কিভাবে হেলিকপ্টার থেকে গুলি করা, কিভাবে এই গ্যাস গ্রেনেড নাকি বলে এইটা চার্জ করে, বাড়ির সাউন্ড গ্রেনেড, বাড়ির ভিতরেও শিশু বৃদ্ধরা মারা যায়, ছাদের উপর তো মারা গেছে বা ঘরের ভিতরে মারা গেছে, এই ঘটনাও আছে। তারপর আমরা দেখেছি তার পেটোয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, তারা কিভাবে কি নৃশংসভাবে একটা ছেলে যাচ্ছে রাস্তা দিয়ে, একটা স্কুলের ছেলে মোটরসাইকেল থামিয়ে তাকে পিস্তল ঠেকিয়ে গুলি করেছে, হত্যা করেছে। এটি আপনি কিভাবে, মানে অপরাধ, এটা তো মানবতার বিরুদ্ধে অপরাধ, প্রত্যেকটা ধাপে ধাপে প্রমাণ করা সম্ভব। যেই ধরনের অস্ত্রপাতি ব্যবহার করেছেন আপনি যুদ্ধক্ষেত্রের, সেটিও তো প্রমাণ করা যাবে। আমার যেটা মনে হয় যে ইতিমধ্যে এক্সপার্টরা পৌঁছে গেছে বাংলাদেশে, জাতিসংঘের, তারা তো এই বিষয়টার উপর একটা ইন জেনারেল একটা ইনভেস্টিগেশন করবে, তারা একটা মতামত দিবেন যে কি ধরনের ঘটনাগুলি এখানে ঘটছে, কার দায় দায়িত্ব, এগুলি নিরূপণ করে সামগ্রিকভাবে তার একটা রিপোর্ট দিবেন। এবং সেই রিপোর্টটাকে ধরে যদি আমরা এগোতে পারি, তাহলে আমার বিশ্বাস যে এই মামলায় শেখ হাসিনা যেখানেই থাকুন না কেন, তাকে এনে ট্রাইব্যুনালে হাজির করা সম্ভব হবে। বিষয়ে আসবো আপনার কাছে, তার আগে সাংবাদিক মাসুদ কামাল, যেটি নূর খান লিটন বলছিলেন যে ব্যবসায়ীরা উৎসাহিত করলো তার রিজিমকে, শেখ হাসিনা রিজিমকে দীর্ঘস্থায়ী করার জন্য, এবং দীর্ঘস্থায়ী করতে গিয়ে যে গণহত্যা সংঘটিত হলো, তাদেরকে তো ধরা হচ্ছে না। কিন্তু এর পাশাপাশি আপনি আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন, আপনার নিজের যে পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে, যে এত মানুষকে ধরা হয়, পুলিশকে কেন ধরা হয় না, কেন ধরা হচ্ছে না? স্বাভাবিক তো, আমি তো প্রশ্ন করেছি যে এই যে এত লোক মারা গেছে গুলিতে, গুলিটা কে করছে? পুলিশ, পুলিশটা করছে। আপনি কোনো একটা মামলায় দেখবেন পুলিশকে আসামি করা হয়েছে? এই যে হত্যাকাণ্ডগুলি হয়েছে, একটা হত্যাকাণ্ডে 50 জন 60 জন করে আসামি হয়েছে, পুলিশের কোনো আসামি আছে ওখানে? নেই কেন? নেই কেন? আপনি প্রশ্নের জবাবটা দেন। আপনি আমাকে বললেন যে লিটন ভাইকে তুমি যে একটা গুলি করে দাও, আমি গুলি করে দিলাম, আমি অপরাধী না? আপনি হুকুম দিলেন, আপনি অপরাধী মানলাম, আমি যে গুলিটা করলাম আমি অপরাধী না? সংযুক্ত করতে চাচ্ছি না। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে এতগুলো লোক মারা গেল, প্রত্যেকটা লোকে যারা গুলিতে মারা গেছে, যে লোকগুলো, সেই লোকগুলো গুলিটাই বেরোয়েছে কার বন্দুক থেকে? ওই পুলিশের কাছ থেকে কি আওয়ামী লীগের লোক নিয়ে গুলি করছে? পুলিশ বলতে পারে যে আমাকে তো অর্ডার দিচ্ছে, তো অর্ডার দিলেই তুমি গুলি করবা? তোমারও তো একটা নীতি নৈতিকতা আছে, এবং তোমারও তো, তোমাকে কি এই শিক্ষাটা দেওয়া হয়েছে যে তুমি মাস্কিনিং করো? নাই তো। তাহলে এই মামলার ইন্টেনশনটাই তো বোঝা যাচ্ছে, ইন্টেনশনটাতে খারাপ, মানুষকে হয়রানি করা। এই মামলা হত্যার বিচারের জন্য করা হচ্ছে না, এই মামলাগুলি করা হচ্ছে মানুষকে বিপাকে ফেলার জন্য। আচ্ছা, আপনি আমাকে বলেন ভাই,
একটা হত্যা মামলায় তো যথেষ্ট একজন লোককে বিচার করার জন্য, যদি সেটা জেনুইন মামলা হয়। এতগুলি মামলা করতে হবে কেন? ওই দিন একটা মামলা দেখলাম যে আপনার 52 জন 53 জনে করছে 29 জন সাংবাদিক। অনেক সাংবাদিক দেশেও থাকে না, বলবেন যে না তার লেখার মাধ্যমে সে হত্যা করছে, লেখার মাধ্যমে সে শেখ হাসিনাকে পরিচিত করছে। আরে শেখ হাসিনাকে পরিচিত করার জন্য লোক লাগে নাকি? সে নিজেই তো পরিচিত হয়, সে নিজেই তো অন্যদের পরিচিত করে। তো এই যে মামলাগুলো, এগুলি কেন? এগুলো হলো না, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ আছে, নানান তারপর ধরনের ওই দালালি, অভিযোগ আমরাই করেন। সেটাই আমি সেটাই বলছি, সেই ধরনের মামলা শুনেন, প্রণীত হয়। একটা কথা আমি বলি আপনাকে, ধরা যাক, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরা যাক আমি চুরি করছি মুরগি, আপনি আমার বিরুদ্ধে মামলা করলেন যে আমি আপনার বাড়ি ঘর দখল করছি, মামলা তো টিকবে না। আচ্ছা ওই মামলা কি হবে? যে মাঝখান থেকে কয়েকদিন ঘোরাঘুরি করবেন কোর্টে, ওই বাড়ি দখলে মামলা টিকবে না, মুরগি চুরি শাস্তি আমি পাবো না। আমি কিন্তু মুরগি চুরি খেয়ে ফেলেছি। তো এখন ঘটনা হলো এইটা, যার যে বিরুদ্ধে যে অপরাধ, তাকে বিরুদ্ধে সেই মামলাটাই করেন আপনি। এখন সেই মামলাটা কেন হচ্ছে না? হচ্ছে না একাধিক কারণ আছে এখানে। একাধিক কারণ হলো পুলিশকে শেখানো হয়েছে একটা ফরম্যাট, যে তোমরা এইভাবে পলিটিক্যাল মামলা করবা, তারা ওই ফরম্যাটের মধ্যে আছে। আরো অনেকে দেখিলে চিনিব আছে না একটা, ওইরকম আর কি, দেখিলে চিনিব মধ্যে ঢুকে গেছে একটা। 2 নম্বর হলো চাঁদাবাজি। 50 জন 60 জনকে করতেছে, এর মধ্যে 7 জন 8 জন হয়তো আসামি, বাকি সবাই হলো টাকা, টাকা দাও নাম কাটাও, টাকা দাও নাম কাটাও। তুমি বড় লোক, তুমি দিবা 5 লাখ, তুমি মধ্যবিত্ত, তুমি দিবা 3 লাখ। সিস্টেম এখানে চলে গেছে। প্রবলেমটা হলো যে এই যে কাজগুলি হচ্ছে, এটা আমাদের দেশে হয়, এই ভূখণ্ডে হয়, কিন্তু এটা থামানোর দায়িত্বটা কার? থামানোর দায়িত্বটা গভর্নমেন্টের। না, এই পুলিশকে- গভর্নমেন্ট যখন বসাইছে, এগুলো থামানোর জন্য, আপনি থামাতে পারেন না কেন ভাই? আমি একটু খুব সেন্সিটিভ জায়গাটাতে একটু থাকতে চাই, যে পুলিশকে আসামি করা হচ্ছে না, মানে পুলিশই তো মামলার বাদী হচ্ছে অধিকাংশ জায়গায়, এবং যারা ক্ষতিগ্রস্তের শিকার বা যাদের পরিবারের সদস্যরা আহত নিহত হয়েছেন, তারা খুব কম ক্ষেত্রে করছে মামলাগুলো হচ্ছে। এখন পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে না বা তাদের আসামি করা হচ্ছে না, বিষয়টি কিরকম? যেহেতু আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভেঙে গিয়েছিল, সেখান থেকে একটু একটু করে রেজিস্টোর করা হচ্ছে যাতে পুলিশকে কাজে লাগানো যায়, এই জন্য পুলিশের বিরুদ্ধে এখনই কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দেখেন আমি বলি, পুলিশকে কাজে লাগানো যাবে না কেন? এই যা পুলিশ আছে সব পুলিশ কি খারাপ? নিশ্চয় না। সব পুলিশ কি খুনি? তা না, ভালো পুলিশের সংখ্যা প্রচুর প্রচুর। আমি তো মনে করি অ্যাবাভ 70% পুলিশ এখনো ভালো। তো এখন প্রশ্নটা হচ্ছে, এই 70% পুলিশকে আপনি কিন্তু কাজে লাগাতে পারছেন না। কেন পাচ্ছেন না? তাদের মধ্যে সেই মোটিভেশনটা আনতে পারছেন না। এই পুলিশগুলো দুটো জিনিস দেখতেছে। 1 নম্বর জিনিস হলো যে আমি তো জানি আমার ডিপার্টমেন্টের কে কে খারাপ, তারা তো জানে, কিন্তু তারা প্রথমে সতর্কভাবে দেখতেছে 1 নম্বর, যে আমি যে বাইরে যাব, কাজ করব, আমার জীবনের নিরাপত্তা কি আছে? 1 নম্বর তার প্রশ্ন। তার দ্বিতীয় প্রশ্ন হলো যে লোকগুলি খারাপ, যে লোকগুলি দুষ্ট, যে লোকগুলির কারণে এই অঘটনগুলি ঘটলো, যে লোকগুলির কারণে আমার জীবন বিপন্ন হলো আমার ডিপার্টমেন্টের, সেই লোকগুলির কি কোনো শাস্তি হচ্ছে? তাও হচ্ছে না, তাও হচ্ছে না। তারাই তো এখনো কমান্ড করে। তারা যে কমান্ড করছে, তাহলে তারা কেন ওখানে, তারা যেখানে বসে আছে, একদিকে ভয়ে আরেকদিকে হতাশায়। আপনাকে কিন্তু পুলিশকে অ্যাক্টিভ করতে হবে, ভালো পুলিশগুলিকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ না করলে দেশে আইন শৃঙ্খলা থাকবে না। আজকে আপনি রাস্তায় যাবেন, আপনি মোবাইল ছিনতাই করে নিয়ে যাবে, আপনি থানায় যাবেন, তারা লিখে রাখবে, কোনো অ্যাকশনে যাবে না তারা। কারণ অ্যাকশনে যা ধরা খাবো নাকি, মার খাবো নাকি? তো এখন বিষয়গুলো এখানে সারা দেশের পুলিশ কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেছে। আপনি কোথাও কোনো পাবেন, কারণ তাদের মধ্যে একসঙ্গে 2টা জিনিস কাজ করতেছে, ব্যক্তিগত ভয়, ভীতি, আরেকটা হলো হতাশা, যে আমাদের কেউ তো সরে নাই। আপনি কয়জন পুলিশের এরকম শীর্ষ পর্যায়ে এই করছেন? প্রত্যেকটা থানায় থানায় ছিল, প্রত্যেকটা উপজেলায় উপজেলায় ছিল এরকম। প্রত্যেকটা উপজেলায় 3 জন 4 জনকে পুলিশ কর্মকর্তা ছিল, যারা নাকি নটোরিয়াস। তারা সবাই আছে, এখনো তারাই কমান্ড করতেছে। তার মানে কি এখানে একটা 2টা জায়গায় শুদ্ধি অভিযান একদম জরুরি ছিল। একটা হলো প্রশাসনে, একটা হলো পুলিশের মধ্যে। এই শুদ্ধি অভিযান ফরজ ছিল, ফরজ। এই দুটার একটাও এরা করতে পারে নাই। এরা কি মনে করতেছে আমি বুঝি না কিছু। এরা মনে করতে সব কিছু হয়ে যাবে। সব কিছু হয় না রে ভাই, অটোমেটিক পৃথিবীতে কিছুই হয় না। আপনাকে উদ্যোগ নিতে হবে। সেই উদ্যোগ আপনি কেন নিচ্ছেন না, নাকি নিতে পাচ্ছেন না, নাকি উদ্যোগ দিয়ে নিতে হবে, এটা বোঝার অক্ষমতা আপনার মধ্যে আছে, এটা আপনি বুঝবেন। লিটন, যে প্রশ্নটি আপনার কাছে করতে চেয়েছিলাম, যে জাতিসংঘ তদন্ত কমিটি বা তদন্তকারী দল বাংলাদেশে এসেছে বা তারা সহযোগিতা করতে চায় গণহত্যার নানান বিষয়ে, তারা কি ধরনের সহযোগিতা আমাদের করতে পারে বা বাংলাদেশের পক্ষ থেকেও তাদেরকে কি ধরনের সাপোর্ট দেওয়া হতে পারে? প্রথম হচ্ছে দেখেন,
একটা ইনভেস্টিগেশনের ক্ষেত্রে অনেকগুলি টুলস কাজে লাগাইতে হয়। প্রথম হচ্ছে আপনি তথ্য, তারপর হচ্ছে আপনার প্রমাণ, দালিলিক প্রমাণ। এবং দালিলিক প্রমাণের ক্ষেত্রে এখন এই আধুনিক যুগে অনেক টেকনিক্যাল সাপোর্ট দরকার হয়, যেমন ফরেনসিক ইনভেস্টিগেশন যেটা বলা হয়। এই ক্ষেত্রে কিন্তু অনেক ল্যাবের ব্যাপার আছে, তারপর অনেকগুলো কাজ করার ব্যাপার আছে। এই কাজগুলো কিন্তু আপনার উন্নত দেশগুলো যেভাবে আপনাকে সাপোর্ট দিতে পারবে, বিশেষ করে জাতিসংঘের মাধ্যমে, সেটা কিন্তু মানে আমরা হয়তো ভিতর থেকে সেভাবে পারবো না। যেমন আমাদের ডিএনএ ল্যাবের যে অবস্থা, সেইটার যত সময় লাগবে এবং যতটা মানে কালক্ষেপণ করে হয়, তার চেয়ে বেশি দ্রুত গতিতে কিন্তু তাদের পক্ষে সম্ভব। যেমন ধরেন সোয়াবটা সংরক্ষণ করা এবং পরবর্তীতে মৃত ব্যক্তির সাথে ম্যাচিং করা, এইটা তারা যত সহজে সাপোর্টটা দিতে পারবে, বাংলাদেশের আমরা যে পর্যায়ে আছি সেটা সম্ভব হবে না। তো এই জায়গাগুলিতে আসলে আমাদের নিতে হবে। তারপরে হচ্ছে এই যে চেইন অফ কমান্ডের যে ব্যাপারগুলি আছে, তারা যেভাবে স্ট্রাকচারটা বুঝতে চাইবে, যেভাবে স্ট্রাকচারটা দেখবে, সেখানে তারা কিন্তু দায় এবং দায়িত্ব নিরূপণ করতে পারবে খুব সহজে। আমরাও পারবো, কিন্তু তাদের দায় এবং দায়িত্ব নিরূপণের ক্ষেত্রে মানুষের আস্থাটা অনেক বেশি হবে। ফলে আমি মনে করছি যে এই মুহূর্তে জাতিসংঘের যে টিমটি কাজ করছে, আমাদের উচিত সেই টিমটিকে সর্বাত্মকভাবে সাহায্য করা। যেমন ধরেন এই টিমটি যদি পুলিশ হেডকোয়ার্টারে যেয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তির সাথে কথা বলতে চায়, সেই সুযোগটি তো আমাদেরকে করে দিতে হবে, মানে আমাদের সরকারকে করে দিতে হবে। তারা তো এসে সরাসরি যে করতে পারবে না। তাহলে সেই ব্যবস্থাটায় আমাদের সাপোর্ট দিতে হবে। তারপর ধরেন যেখানে কবর দেওয়া হয়েছে, যদি সেইখানে তাদের কোনো ফরেন্সিকের ব্যাপারে কোনো ব্যাপার থাকে, সেইটার সাপোর্টটা দিতে হবে তাদেরকে। এই সাপোর্টগুলো যদি আমরা দিতে পারি, তাহলে আমরা আশা করি যে খুব শিগগিরই জাতিসংঘ একটা সামগ্রিক বিবেচনা করে একটা রিপোর্ট দিবে, যেই রিপোর্টের আলোকে ভবিষ্যতে ইনভেস্টিগেশনগুলি এগিয়ে যাবে। এই হচ্ছে মোটা দাগে আমরা বুঝি। আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের সমস্ত ব্যবস্থা কিন্তু ভেঙে গেছিল। যদি বিচারালয়ের দিকে আপনি আজ থেকে 3 মাস আগে বিচারালয়ের চেহারাটা খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন। আপনি যদি আরেকটু পিছনে যান, যত বড় অপরাধী একজন প্রধান বিচারপতি হোক না কেন, প্রধান বিচারপতির সিটে থাকাকালীন তাকে যেইভাবে শারীরিক মানসিক নির্যাতন করে দেশের বাইরে পাঠিয়েছেন, তার মধ্য দিয়ে এক ধরনের পৈশাচিকতার বহিঃপ্রকাশ ঘটেছে আপনার সরকারের, এবং সেটার ইফেক্ট কিন্তু সব জায়গায় পড়ে গেছে। আচ্ছা, আপনি যেভাবে মানুষকে অবদমিত করেছেন, কাউকে কাউকে প্রমোশন দেননি। পুলিশ ডিপার্টমেন্টের ধরি আমরা আলোচনায়, যে বছরের পর বছর একই পোস্টে পড়ে রয়েছে, 5 বছরের ভিতর তার কোনো প্রমোশন হয়নি, তার সহকর্মীর 3বার প্রমোশন হয়ে গেছে। এই যে হারুন কিভাবে পুলিশ বিভাগে টিকে যায়? যখন সে পার্লামেন্টের সামনে যেইভাবে জয়নুল আবেদিন ফারুককে রক্তাক্ত করলেন, সেইটা নিয়ে কোনো রকম অভিযোগ তারা আমলে নিয়েছিল পুলিশ ডিপার্টমেন্টেরই তো নেওয়ার ব্যাপার ছিল, নিয়েছে। তার মানে কি আশকারা দেওয়া হলো। তারপরে কি হয়েছে? প্রধানমন্ত্রী আবার পদক পরায় দিছে। আপনি পদকের লিস্ট দেখবেন, লিস্টগুলি দেখেন কে কোন ঘটনায় কোন সময় পেয়েছে পদক। প্রত্যেকটা পদক ফেরত নেওয়া উচিত, এবং এই পদক যারা পেয়েছে তাদেরকেও শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। কারণ এদের অধিকাংশ, আমি 100% বলবো না, তবে নেয়ার 100% যারা বিভিন্ন দুর্বৃত্তপনায় জড়িত, বেআইনি কাজের সাথে যুক্ত। আপনি মানুষ মেরে ফেলাচ্ছেন, সেই জন্য পুরস্কৃত হয়ে গেলেন। ওই যে কি মাদকের বিরুদ্ধে যুদ্ধ, কয়টা মাদকের বিরুদ্ধে কি করছেন আমরা জানি না, কিভাবে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করছেন, মানুষকে কিল করছেন, করেন নাই? তো সেগুলি বিচারের আওতায় আনেন না কেন? আনবেন না। এখন কিন্তু একটা সময় আসছে আনা সম্ভব, কারণ টোটাল জিনিসের উপর তো আঘাত পড়ে গেছে। পাবলিক তো সব জায়গায় আঘাত দিয়ে ফেলছে। পুলিশকে বা প্রশাসনকে সাজানো, ঢেলে সাজানো, এটাই হচ্ছে সবচেয়ে বড় সময়। দেখেন, আপনার সেক্রেটারি সাহেবদের অনেকেই ছিলেন যারা বিহেভ করেছেন রাজনৈতিক দলের নেতা কর্মীর মতো, যেটা করার সুযোগ তাদের ছিল না। এবং তারা এমন এমন কৌশল গ্রহণ করেছিলেন, এমন ঘুষের প্রথা তারা আবিষ্কার করেছিলেন, যেটা মনে হবে যে নৈতিকভাবে ঠিক আছে এই টাকাটা। আরে ভাই, সরকারি প্রকল্পে তারা কাজ মানে পরিদর্শনে যাবে, সেখানেও টাকা, মানে তারা সিস্টেমই করে নিছে। এটা কি দুর্নীতি না?
আমরা প্রায় শেষ পর্যায়ে সাংবাদিক মাসুদ কামাল, একেবারে ছোট করে আপনাকে জানতে চাই, যে কথাগুলো আপনারা বলছেন যে গণহত্যা তদন্ত কিংবা কত মানুষ নিহত হয়েছেন তার একটি সঠিক পরিসংখ্যানের জন্য একটা ওয়েবসাইট খোলা বা কমপ্লেইন সেন্টার খোলা, রাজনৈতিক দলগুলো তো এই ধরনের কোনো কিছু আর দাবি করছে না। তারা শুধু গণহত্যা হয়েছে আর ছাত্র আন্দোলনের প্রতি এক ধরনের শ্রদ্ধা প্রদর্শন করেই শেষ, এই দাবিগুলো তো সেখান থেকে আসা উচিত। তারা কেন আর এখন আর আগের মতন ওই ধরনের কোনো উচ্চবাচ্য করছে না? আগের মতো আর কোনো সময় ছিল না। আমাদের রাজনৈতিক দলগুলো এক ধরনের দেউলিয়াত্বের মধ্যে আক্রান্ত। এদের শয়নের স্বপ্নে একটাই মূল লক্ষ্য, আমাকে ক্ষমতায় যেতে হবে অথবা আমাকে ক্ষমতার ভাগিয়ার হতে হবে। একটু কোনা দিয়ে একটু শেয়ার, বড় একটা কেক আছে, একটা স্লাইস যদি আমি পাই, ওইটুকুর আশা নিয়ে তারা মাঠে নামছে। তাদের আর কোনো লক্ষ্য নাই রে ভাই। এই দেশের মানুষ নিয়ে, মৃত এবং অর্ধমৃত এবং আহত মানুষ নিয়ে, গরিব মানুষ নিয়ে এদের কোনো ফিলিংস কাজ করে না। কাজ করলে তারা নিজেরাও কিন্তু একটা করতে পারতো। ভাই সমস্যাটা কি? আপনি আপনার ওয়েবসাইট করেন না একটা, আপনি আপনার দলের ওয়েবসাইটে বলেন যে তোমরা কে কার কাছে আমাদের কাছে তালিকা দাও। আপনি এই তালিকা নিয়ে পরে ওদের কাছে যান, বার্গেন করেন, ওদেরকে প্রেশার দেন, এদেরকে আপনি ব্যবস্থা করেন না কেন? এইটুকু বুদ্ধি নাই। সবারই ধান্দা যে আমার দল কেমনে যাবে, আমার এলাকায় আমি নমিনেশন পাবো তো, আমার যারা চামচা তারা কি চাঁদাবাজি ঠিক মতো করতে পারছে, চাঁদাবাজির যে স্পটগুলো সেই স্পটগুলো কি আমার দখলে এসেছে, তাদের চিন্তা হলো এই জায়গাটাতে। বললাম তো এই দেশের মানুষের মতো এত হতভাগ্য মানুষ পৃথিবীতে বোধহয় কোথাও নাই। কারণ এরা, শুনেন আমি একটা সহজ কথা বলি, এটা বলে শেষ করে দিই। যে দেশে ব্যবসার চেয়ে রাজনীতিতে প্রফিট বেশি, সেই দেশের ভাগ্য কোনোদিন উন্নত হতে পারে না। এটাই মুদ্রা কথা। অনেক ধন্যবাদ সাংবাদিক মাসুদ কামাল, ধন্যবাদ নূর খান লিটন। দর্শক, শেষ করছি, নিশ্চয়ই সামনের দিনগুলোতে অনেক অনেক ভয়ঙ্কর ঘটনা আমাদের সামনে বেরিয়ে আসবে, অজানা অনেক তথ্য, এবং সেগুলোকেও নিয়েও নিশ্চয়ই রাজনীতিও হয়তো চলবে যার যার অবস্থান থেকে। কিন্তু অবশ্যই যে বৈষম্য বিরোধী চেতনা থেকে গণ অভ্যুত্থান থেকে নতুন সরকারের সৃষ্টি, তারপরে তো আমাদের অনেক ধরনের আশা ছিল। নিশ্চয়ই আমরা আশাহত হতে চাই না, এগুলো গতানুগতিক কথা, তারপরে আমাদেরকে আবারও ব্যক্ত করতে হচ্ছে। শুভরাত্রি, ভালো থাকুন সবাই।